বন্ধুরা, একদিকে যখন ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে, কাশ্মীরে নতুন করে আতঙ্কবাদকে রিভাইভ করার চেষ্টা চলছে, ঠিক তার মাঝেই ওদিকে পাকিস্তানে ব্যাক টু ব্যাক মিসাইল আর রকেটের টেস্টিং শুরু হয়ে গেছে। আজ থেকে কয়েক মাস আগে আপনাদের আমি আপডেট দিয়েছিলাম যে কিভাবে পাকিস্তান গত অক্টোবর মাসে আবাবিল মিসাইলের টেস্টিং শুরু করে, এরপর ধীরে ধীরে ঘড়ি আর বাকি মিসাইলের টেস্টিংও হয়। কিন্তু এখন লেটেস্ট রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের তরফ থেকে তাদের যে লং রেঞ্জের রকেট তার উপরে জোর দিয়েছে, যার আন্ডারে গতকাল ফাতা-2 রকেটের সফল টেস্ট ফায়ার করে। আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা হলো ওই রকেট সিস্টেমের টেস্টিংয়ের ভিডিও যাকে পাকিস্তানের আর্মি অফিসিয়ালি রিলিজ করেছে। আর এই যে ফাতা-2, এটা কিন্তু ফাতা সিরিজের দ্বিতীয় রকেট সিস্টেম এবং এখনও পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে লং রেঞ্জের রকেট সিস্টেম। আর এটা কতটা লং রেঞ্জের তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে এই ক্যাটাগরিতে ভারতের কাছে কোনো প্রকার রকেট সিস্টেম মজুদ নেই। পাকিস্তানের দাবি অনুযায়ী তাদের যে পুরনো ফাতা-1 রকেট ছিল, যেটা 2021 সালে টেস্টিং হয়েছিল, তার রেঞ্জ মাত্র 140 কিলোমিটারের আশেপাশে। কিন্তু এবারে তারা এর যে নতুন ভেরিয়েন্ট তৈরি করেছে ফাতা-2, সেটা কিন্তু মোটামুটি 400 কিলোমিটার দূরেও তার টার্গেটে হামলা করতে পারে, যা ভারতীয় সীমান্তের ভেতরে আমাদের যে গুরুত্বপূর্ণ টার্গেট রয়েছে সেই সমস্ত টার্গেটে কিন্তু পাকিস্তানের এই রকেট সিস্টেম অ্যাটাক করতে পারে। এছাড়াও পাকিস্তানের দাবি অনুযায়ী ওরা এটা ভারতের স্ট্র্যাটেজিকে কাউন্টার করার জন্য বানিয়েছে। মানে ওদের কথায় ভারতের যে একটা স্ট্র্যাটেজি রয়েছে যাকে ওরা কোল্ড স্টার্ট ডক্ট্রিন নাম দিয়েছে, যেখানে ভারত কী করবে, আচমকাই বিনা কোনো সিগন্যাল দিয়ে পাকিস্তানের ভেতরে গ্রাউন্ড ইনভেশন করবে, যেখানে ভারতীয় ফোর্সেস পাকিস্তানের গুরুত্বপূর্ণ এরিয়াতে কবজা করে এই সমস্ত কিছু ডিস্ট্রয় করে আবারও ফেরত চলে আসবে। আর এটা এত কম সময় হবে যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে নিজেদের সেনাবাহিনীকে মুভ করার সময় পাবে না, আর ততক্ষণে ভারত নিজেদের কাজ করে চলে আসবে। কিন্তু বন্ধুরা, টু বি অনেস্ট, ভারতের কিন্তু এই ধরনের কোনো ডক্ট্রিন নেই। এটা পাকিস্তান এক্সপার্টদের মন গড়া একটা গল্প। 2016 সালে যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তারপর থেকে এই গল্পটা ওরা ফেঁদেছে। যাই হোক, এই যে ভারতের সো কল ডক্ট্রিন রয়েছে তাকে কাউন্টার করার জন্য পাকিস্তান নিজেদের লং রেঞ্জের আর্টিলারি রকেট এবং তার সাথেই ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের উপর জোর দিয়েছে। আর এখানে পাকিস্তানের দাবি হলো, যেহেতু ভারতের কাছে একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যাকে আমরা মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স কভার বলি, যেখানে শর্ট রেঞ্জ থেকে শুরু করে S-400 পর্যন্ত আলাদা আলাদা রেঞ্জের ডিফেন্স রয়েছে, তাই পাকিস্তান কী করবে, ভারতের ওপর স্যাচুরেট অ্যাটাক করবে। মানে ওই যে ইসরায়েলের ওপর হামাসের তরফ থেকে যেমন একসাথে কয়েক হাজার রকেট ফায়ার করা হয়, যাতে ইসরায়েলের মিসাইল সিস্টেম কনফিউজড হয়ে যায়, এবং বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে এত ক্যাপাসিটি কিন্তু ছিল না যে এত বড় হামলা ঠেকাবে। আর ঠিক সেই রকমই পাকিস্তান তাদের এই সমস্ত লং রেঞ্জের রকেট সিস্টেমকে স্যাচুরেট হামলায় ব্যবহার করবে, যাতে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে, যেগুলো আর্মির গুরুত্বপূর্ণ পোস্টের সুরক্ষা দিচ্ছে, তাকে সম্পূর্ণ ডিস্ট্রয় করে দেবে। আর শুধু তাই নয়, পাকিস্তানের কিছু এক্সপার্টদের দাবি যে যেহেতু এই রকেট সিস্টেম 400 কিলোমিটার দূরেও হামলা করতে পারে, আর তার সাথে ওদের কাছে তুর্কি আর চীন থেকে কেনা প্রচুর পরিমাণে অ্যাটাক ড্রোনও রয়েছে, তাই পাকিস্তান কী করবে, একদিকে ভারী মাত্রায় রকেট ফায়ার করে পুরো সিস্টেমকে কনফিউজ করে দেবে, তারপর ওদিকে ওদের যে ড্রোন রয়েছে তার মাধ্যমে ভারতের উপর অ্যাটাক করবে এবং ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ টার্গেট, স্পেশালি আমাদের রাডার সিস্টেম, ডিফেন্স সিস্টেম, এই সমস্ত কিছু ডিস্ট্রয় করে দেবে। আর বন্ধুরা, এখানেই শেষ নয়, পাকিস্তানের কনফিডেন্স কতটা দেখুন। এটা পাকিস্তানের মিডিয়ার একটা অংশ, যেখানে ওরা দাবি করছে যে ওরা নাকি এই যে ফাতা-2 তৈরি করলো, এটা দিয়েই ভারতের S-400-কে টার্গেট করবে। মানে সোজা ভাষায় ধরুন, পাকিস্তানের সীমান্তে আমাদের S-400-এর একটা ব্যাটারি রয়েছে, আর তাকেই লক্ষ্য করে কয়েকশো রকেট ফায়ার করবে এবং আমাদের S-400 এটা সামলাতে না পেরে পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে। আর যদি আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের কভারই না থাকে, তাহলে ওদের বায়ুসেনা ডিরেক্টলি পেনিট্রেট করতে পারবে। কিন্তু বন্ধুরা, আমার এখানে প্রশ্ন হলো যে গাজা আর ইসরায়েলের যুদ্ধের সাথে ওরা ভারত আর পাকিস্তানের তুলনা করছে, কিন্তু গাজাকে যদি দেখেন তাহলে ওটা মাত্র 41 কিলোমিটার লম্বা, আর ইসরায়েল মাত্র 400 কিলোমিটার লম্বা আর 115 কিলোমিটার চওড়া। মানে জাস্ট কল্পনা করুন, গাজার লং রেঞ্জের কোনো মিসাইলের প্রয়োজনই নেই। অন্যদিকে ভারত বিরাট বড় একটা দেশ এবং কাশ্মীরের যে LOC সেটাই তো 740 থেকে 770 কিলোমিটার লম্বা। ফলে স্বাভাবিকভাবেই এখানে কিন্তু ইসরায়েলের মতন স্যাচুরেট অ্যাটাক কোনো কাজে আসবে না, এবং এটা এক কথায় অসম্ভব ব্যাপার। কারণ মনে করুন যে কাল যদি যুদ্ধ লাগে, সেখানে ভারতের এই এত বড় সীমান্তে স্যাচুরেট হামলার জন্য কত লক্ষ এই জাতীয় রকেট ফায়ার করতে হবে তার কোনো মিনিমাম জ্ঞান ওদের এই সো কল্ড এক্সপার্ট আর মিডিয়ার কাছে নেই। আর ধরে নিন যে LOCর কোনো একটা পার্টিকুলার এরিয়াতে পাকিস্তানের তরফ থেকে এই ধরনের স্যাচুরেট অ্যাটাক হলো, কিন্তু এরপর যে কাউন্টার স্ট্রাইক হবে সেটা ওরা কী করে ঠেকাবে? মানে টু বি অনেস্ট, ওদের এই 400 কিলোমিটার রেঞ্জের রকেট সিস্টেম ডেফিনেটলি একটা বড় সফলতা। কারণ লড়াইয়ের দরুন যখন আর্টিলারি ফায়ারিং হবে, সেখানে এটা অনেকটাই বুস্ট দেবে পাকিস্তানকে, কেননা ওরা ভারতের তুলনায় বেশি লং রেঞ্জে আর্টিলারি ফায়ার করতে পারবে। কিন্তু যেভাবে এটাকে পাকিস্তান দেখানোর চেষ্টা করছে যে ইসরায়েলের মতন হামলা করবে বা S-400 ধ্বংস করে দেবে, এগুলো কেবলমাত্র পাকিস্তানের স্বপ্নদোষ ছাড়া আর কিছুই না।
বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতেরও কি এবারে 400 কিলোমিটার রেঞ্জের এই জাতীয় রকেট সিস্টেমের উপর কাজ শুরু করা উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।